ভদ্রলোকের কথাগুলো যেন আমার কানে সীসা ঢেলে দিল। সুরাইয়া বেগমের প্রাক্তন স্বামী আর তার সন্তান আমার দরজায় দাঁড়িয়ে। ড্রয়িং রুমের ভেতর থেকে মা ততক্ষণে দরজার কাছে এগিয়ে এসেছেন, ওনার চোখে বিস্ময় আর ভীতি। আমি নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বললাম, আপনারা ভেতরে আসুন। তারা ভেতরে এসে বসার পর ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। ওনার নাম আসাদুল হক, ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওনার পাশে বসা 16 বছরের ছেলেটির নাম আদিব। আসাদুল সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বলেন, ভাবি, আমি জানি আপনি জাহিদ সাহেবের প্রথম স্ত্রী। জাহিদ সাহেব আপনার সাথে যে জঘন্য অন্যায়টা করেছেন, ঠিক একই অন্যায় আমার সাথেও করেছেন। আপনার সংসার ভেঙেছেন উনি পরোক্ষভাবে, আর আমারটা ভেঙেছেন সরাসরি। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করলাম, আসলে কি হয়েছিল আঙ্কেল? সুরাইয়া বেগম তো উনি ডিভোর্সি। হ্যাঁ, উনি ডিভোর্সি, কিন্তু সেই ডিভোর্সের নেপথ্যের কারিগর আপনার বাবা জাহিদ রহমান। আসাদুল সাহেব তিক্ততার সাথে হাসলেন। সুরাইয়া মূলে খারাপ মানুষ ছিল না, ও একটা মধ্যবিত্ত পরিবারের সহজ সরল কিছুটা উচ্চাকাঙ্ক্ষী নারী ছিল। আমাদের সংসারে কোনো অভাব ছিল না, কিন্তু সুরাইয়া একটু বেশি বিলাসী জীবন পছন্দ করত। জাহিদ সাহেবের সাথে ওনার পরিচয় হয় যে কোনোভাবে। জাহিদ সাহেব সুরাইয়ার রূপ আর সরলতার সুযোগ নেয়। ওনাকে কোটি টাকা ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি আর রাজকীয় জীবনের স্বপ্ন দেখান। জাহিদ সাহেব সুরাইয়াকে বোঝান আমি নাকি ওনার যোগ্য নই। এক পর্যায়ে সুরাইয়া জাহিদ সাহেবের টাকার মোহে অন্ধ হয়ে যায়। এই ছেলেটার মায়াও ত্যাগ করে, ও আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। আদিব এতক্ষণ চুপচাপ ছিল, এবারও ভাঙা গলায় বলল, আম্মু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু ওই লোকটা আম্মুর মাথায় এমন ভূত ঢুকিয়ে দিল যে আম্মু আমাদের ফেলে চলে গেল। আসাদুল সাহেব ওনার পকেট থেকে কিছু আইনি কাগজ আর ব্যাংক স্টেটমেন্ট বের করে টেবিলের উপর রাখলেন। ডাক্তার মেহেজাবিন, জাহিদ সাহেব সুরাইয়াকে যে ফ্ল্যাট আর গাড়ির লোভ দেখিয়েছিলেন সেগুলো সব ভুয়া কাগজ ছিল। এমনকি সুরাইয়া আমার দেনমোহরা ডিভোর্সের পর পাওয়া যে 25 লক্ষ টাকা জাহিদ সাহেবের অ্যাকাউন্টে যৌথ ব্যবসার নামে ইনভেস্ট করেছিল, জাহিদ সাহেব সেই টাকাটা আত্মসাৎ করেছেন। গ্রামে জাহিদ সাহেবের কোটি টাকা জমি আছে শুনে সুরাইয়া সান্ত্বনা পেয়েছিল যে ফ্ল্যাট না হোক, জমি তো আছে। কিন্তু আজ এক ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারলাম সেই জমিও নাকি জাহিদ সাহেবের একার নয়, সেখানে আপনার আর আপনার মায়ের অংশ আছে, এবং আপনারা সই করেননি। আমার চোখের সামনে যেন পুরো জটটা খুলে গেল। বাবা শুধু আমাদের সাথে নয়, ওনার এই তথাকথিত নতুন স্ত্রীর সাথেও এক বিশাল প্রতারণার জাল বুনেছেন। সুরাইয়া বেগম লোভে পড়ে সংসার ভেঙেছিলেন ঠিকই, কিন্তু উনি আসলে বাবার পাতা এক মরণ ফাঁদে পা দিয়েছেন। ঠিক তখনই ফ্ল্যাটের নিচে একটা প্রচণ্ড হট্টগোলের শব্দ শোনা গেল। কেউ একজন নিচে চিৎকার করে কাঁদছে। আমি আর আসাদুল সাহেব দ্রুত বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নিচে যা দেখলাম তা দেখার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। অ্যাপার্টমেন্টের নিচে জাহিদ রহমানের গাড়িটা পার্ক করা, আর গাড়ির পাশে মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সুরাইয়া বেগম। ওনার চুলগুলো উস্কো খুস্কো, চোখের কাজল লেপটে গেছে। আর আমার বাবা গাড়ির উপর হাত চাপড়ে সুরাইয়াকে গালিগালাজ করছেন, তোর মতো অলক্ষী মেয়ে মানুষ আমি জীবনে দেখিনি। এখন ডিলটাও বাতিল হলো, আর তুই আমার কোটি টাকার জমিও হাতছাড়া করলি। তোর পেটের বাচ্চা নিয়ে তুই এখন দূর হ আমার সামনে থেকে। বাবার এই কর্কশ চিৎকার চারপাশে বিল্ডিংয়ে মানুষের কানে যাচ্ছিল। সুরাইয়া বেগম কান্নার মাঝে ওনার ভুলটা বুঝতে পারছিলেন, যে টাকার লোভে উনি নিজের স্বামী সন্তান ছেড়েছিলেন। সেই টাকা তো দূরের কথা, ওনার নিজে জমানো 25 লক্ষ টাকাও শেষ, আর এখন ওনার গর্বের সন্তান সহ ওনাকে রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে। উনি আর্তনাদ করে বললেন, আপনি আমাকে এই প্রতারণা করলেন। আপনি না বললেন এই জমি আপনার? আপনি না বললেন মেহেজাবিন আপনার কথায় সই করে দেবে? আমি বারান্দা থেকে ড্রয়িং রুমে ফিরে এলাম। আমার চোখ তখন জ্বলছে। আসাদুল সাহেব আর আদিবও নিচে সব কিছু দেখে নিয়েছেন। আমি মায়ের দিকে তাকালাম। মায়ের চোখে এখন আর কোনো পানি নেই, সেখানে এখন এক তীব্র ঘৃণা। মা বললেন, মেহেজাবিন নিচে চল, এই নাটকের শেষ অঙ্কটা আমাদেরই শেষ করতে হবে। আসাদুল সাহেব, আদিব, মা আর আমরা চারজন নিচে নেমে এলাম। আমাদের দেখে বাবা এক মুহূর্তের জন্য থমকে গেলেন। ওনার মুখের রাগটা নিমিষে উদাও হয়ে এক অদ্ভুত ভয় দানা বাঁধল। বিশেষ করে আসাদুল সাহেব আর আদিবকে ওনার সামনে দেখে ওনার চোয়াল ঝুলে পড়ল। সুরাইয়া বেগম মাটিতে বসা অবস্থা থেকে আদিবকে দেখে বাবা আমার বলে 2 হাত বাড়িয়ে এগিয়ে আসতে চাইলেন, কিন্তু আদিব এক পা পিছিয়ে গিয়ে আসাদুল সাহেবের হাত শক্ত করে ধরল। ওনার চোখে সে ঘৃণা সুরাইয়া বেগমকে তীরের মতো বিঁধল। জাহিদ রহমান আমতা আমতা করে আমার দিকে এগিয়ে এসে বললেন, মেহেজাবিন, মা তুই বুঝিস না কেন? এই জমিটা বিক্রি না করলে আমি দেউলিয়া হয়ে যাব। সুরাইয়ার সাথে আমি যা করেছি সব তোদের ভালো রাখার জন্যই। মুখ বন্ধ রাখুন মিস্টার জাহিদ রহমান। আমার কণ্ঠে তেজ দেখে চারপাশে উৎসুক জনতাও চুপ হয়ে গেল। আপনার জালিয়াতি আর প্রতারণার গল্প শেষ। আপনি শুধু আপনার স্ত্রী আর মেয়েকে ঠকাননি, এই লোভী ভদ্রমহিলাকেও টাকার ভুয়া স্বপ্ন দেখে ওনার সংসার ধ্বংস করেছেন। আর আজকে নিজের স্বার্থের জন্য ওনার পেটের অনাগত সন্তানকেও গালি দিচ্ছেন। সুরাইয়া বেগম আমার দিকে তাকিয়ে হাওমাও করে কেঁদে উঠলেন। ম্যাডাম, আমাকে মাফ করে দেন। আমি ওনার আসল লোভ জানতাম না। আমি লোভে অন্ধ হয়ে নিজের সোনার টুকরো সন্তান আর স্বামীকে ছেড়ে এসেছিলাম। আজ আমার পাপের শাস্তি আমি হাতে নাতে পাচ্ছি। আমি সুরাইয়া বেগমের দিকে এক পলক তাকালাম, তারপর সোজা জাহিদ রহমানের চোখের দিকে তাকিয়ে পকেট থেকে মোবাইলটা বের করলাম। মিস্টার রহমান, আপনি বায়নানামার নামে যে জালিয়াতি করেছেন এবং কাশেম আঙ্কেলের ফাইল থেকে জানা গেছে আপনি আমাদের জাল সই দেওয়ারও চেষ্টা করেছিলেন, তার সব প্রমাণ আমার কাছে আছে। আর আসাদুল আঙ্কেলের
25 লক্ষ টাকা আত্মসাতের প্রমাণও এখানে তৈরি। আমি পুলিশের চেনা এক আইজি আঙ্কেলকে সরাসরি ফোন লাগালাম। স্পিকার অন করতে ওপাশ থেকে পুলিশ অফিসারের গলা শোনা গেল। আমি বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আঙ্কেল, ধানমন্ডি রোড নাম্বার 8-এর এই অ্যাপার্টমেন্টের নিচে একজন 420 জালিয়াতি এবং নারী নির্যাতনকারী দাঁড়িয়ে আছে। ওনাকে অ্যারেস্ট করার জন্য ফোর্স পাঠান। পুলিশের কথা শুনতে বাবার কপাল দিয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। উনি বুঝতে পারলেন ওনার পালানোর আর কোনো পথ নেই। এতদিনের পাপের ঘরা এবার পূর্ণ হয়েছে। জাহিদ রহমানের পতন তো শুরু হলো, কিন্তু সুরাইয়া বেগম, ওনার অনাগত সন্তান এবং আসাদুল সাহেবের এই ভাঙা সংসারের ভবিষ্যৎ কি হবে? আর আমার মায়ের দীর্ঘ 6 বছরের অপমানে চূড়ান্ত প্রতিশোধ কিভাবে সম্পন্ন হবে? পুলিশের গাড়ি যখন সাইরেন বাজিয়ে অ্যাপার্টমেন্টের গেটের সামনে এসে থামলো, তখন জাহিদ রহমানের মুখের সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছে। যে মানুষটা একটু আগেও ক্ষমতার দম্ভ দেখাচ্ছিলেন, অহংকারে পা মাটিতে ফেলছিলেন না, তিনি এখন ভেজা বেড়ালের মতো কাঁপছেন। পুলিশের সাব ইন্সপেক্টর গাড়ি থেকে নেমে সোজা এগিয়ে এলেন আমার দিকে। ডাক্তার মেহেজাবিন, ফোনে আপনিই কমপ্লেন করেছিলেন? হ্যাঁ অফিসার, আমি শান্ত গলায় বললাম। তারপর বাবার দিকে আঙুল তুলিয়ে দলিল জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ এবং সুরাইয়া বেগমের উপর মানসিক ও শারীরিক নির্যাতনের সংক্ষিপ্ত বিবরণ দিলাম। আসাদুল সাহেব ওনার কাছে থাকা 25 লক্ষ টাকা আত্মসাতের আইনি প্রমাণাদি অফিসারের হাতে তুলে দিলেন। অফিসার কাগজগুলো দেখে বাবার দিকে ফিরলেন। চলুন জাহিদ সাহেব, থানায় গিয়ে বাকি কথা হবে। হাত করাটা কি পড়াতেই হবে নাকি ভদ্রলোকের মতো উঠবেন? জাহিদ রহমান শেষবারের মতো আমার দিকে তাকালেন। ওনার চোখে তখন আর রাগ নেই, আছে কেবল ভিক্ষুকের মতো বাচ্চার আকুতি। মেহেজাবিন, আমি তো জন্মদাতা বাপারে, তুই আমাকে পুলিশে দিস না, তোর মায়ের পায়ে পড়ি, আমাকে মাফ করে দে। এতক্ষণ চুপ করে থাকা আমার মা এবার এক পা এগিয়ে এলেন। বাবার চোখের দিকে তাকিয়ে মা অত্যন্ত শক্ত গলায় বললেন, 6 বছর আগে যখন তুমি আমাকে আর আমার মেয়েকে মাঝ রাস্তায় ফেলে অন্য নারী হাত ধরেছিলে, তখন তোমার এই বাবা আর স্বামীর পরিচয়টা কোথায় ছিল? তুমি শুধু আমাদের ঠকাওনি, টাকা লোভে এই মহিলার জীবন ধ্বংস করেছ। তোমার মতো প্রতারকের জায়গা ঘরে নয়, জেলে। পুলিশ যখন জাহিদ রহমানের শার্টের কলার ধরে গাড়িতে তুলছিল, তখন চারপাশের উৎসুক জনতা ধিক্কার আর তালি একসাথে বাজিয়ে উঠল। বাবার কোটি টাকার অহংকার, বিলাসী জীবনের স্বপ্ন সব এক নিমিষে ধুলোয় মিশে গেল। জাহিদ রহমানের পতনের অধ্যায় এভাবেই রচিত হলো। গাড়িটা চলে যাওয়ার পর চারপাশটা হঠাৎ শান্ত হয়ে এলো। মাটিতে তখনও বসে কাঁদছিলেন সুরাইয়া বেগম। ওনার দিকে তাকিয়ে এবার আমার মনে কোনো রাগ কিংবা ঘৃণা হলো না, কেবল এক অদ্ভুত করুণা হলো। অতিরিক্ত লোভ কিভাবে একজন মানুষকে পথের ভিখারি বানিয়ে দেয়। উনি তার জীবন্ত উদাহরণ। আসাদুল সাহেব ওনার ছেলের হাত ধরে সুরাইয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ালেন। সুরাইয়া বেগম চোখের পানি মুছতে মুছতে আসাদুল সাহেবের পা জড়িয়ে ধরতে গেলেন। আমাকে মাফ করে দেন, আমি লোভে অন্ধ হয়ে আপনার মতো হীরা ফেলে কাজ করাতে গিয়েছিলাম। আমার পাপের শাস্তি আমি পেয়েছি, কিন্তু আমার এই অনাগত সন্তান, এর কি হবে? আসাদুল সাহেব আলতো করে নিজের পাটা সরিয়ে নিলেন। ওনার চোখে কোনো প্রতিশোধের আগুন ছিল না, ছিল এক রাশ ক্লান্তি। উনি বললেন, সুরাইয়া, তুমি যে ভুলটা করেছো তার কোনো ক্ষমা হয় না। তুমি আমার ভালোবাসার এই ছেলেটার মায়াকে টাকার কাছে বিক্রি করে দিয়েছিলে, তবে আমি মানুষ, পিশাচ নই। তোমার আইনি লড়াইয়ে আমি তোমাকে সাহায্য করব, যাতে জাহিদের কাছ থেকে তোমার হকের 25 লক্ষ টাকা তুমি ফেরত পাও। কিন্তু আমার সংসারে কিংবা আদিবের মায়ের জায়গায় তোমার আর কোনোদিন ফেরা হবে না। তুমি তোমার ভুলের খেসারত একাই দেবে। আদিব ওনার মায়ের দিকে শেষবারের মতো তাকালো। ওনার চোখে সে ঘৃণা কিছুটা কমে এখন সেখানে করুণা জমেছে। ও বলল, ভালো থেকো আম্মু। আসাদুল সাহেবের আদিব আর এক মুহূর্তও দাঁড়ালো না। তারা দ্রুত গাড়িতে উঠে চলে গেল। সুরাইয়া বেগম শূন্য দৃষ্টিতে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। আমি সুরাইয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ালাম। ওনার কাঁপতে থাকা কাঁধে হাত রেখে বললাম, উঠুন, মাটিতে বসে কেঁদে আর লাভ নেই। সুরাইয়া বেগম চমকে আমার দিকে তাকালেন। ওনার চোখে তীব্র অপরাধবোধ। ম্যাডাম, আপনি আমার উপর রাগ করেননি। আমি তো আপনার বাবার অপরাধের সঙ্গী ছিলাম। আপনি অপরাধের সঙ্গী ছিলেন না, আপনি ছিলেন ওনার ফাঁদে পড়া একটা শিকারী। আমি ওনাকে টেনে তুললাম। আপনি আজ আমার চেম্বারে এসেছিলেন একজন রোগী হিসেবে, আর একজন ডাক্তারের কাছে রোগীর চেয়ে বড় কোনো পরিচয় নেই। আপনার এই অনাগত সন্তান সম্পূর্ণ নিষ্পাপ। জাহিদ রহমান পাপের ছায়া যেন এই বাচ্চার উপর না পড়ে, সেটা আমি দেখব। আপনার এই গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান জন্মদান পর্যন্ত সমস্ত চিকিৎসার দায়িত্ব আমার হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে নেবে। আপনি ওখানেই ভর্তি থাকবেন। সুরাইয়া বেগম আমার কথা শুনে অঝরে কাঁদতে লাগলেন। তবে এবার সে কান্না কষ্টের ছিল না, ছিল কৃতজ্ঞতার। উনি ফিসফিস করে বললেন, আপনি সত্যিই ওনার মেয়ে, কিন্তু ওনার মতো মানুষ নন। আপনি একজন ভালো মানুষ। ঠিক তখনই একটা সাদা রঙের গাড়ি এসে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে ব্রেক কষল। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে এলেন আমার স্বামী ডাক্তার আরিয়ান। ও নামকরা সার্জন। চেম্বার শেষ করে আমার মায়ের ফোন পেয়ে সব রোগীকে অন্য ডাক্তারের কাছে হ্যান্ডওভার করে পাগলের মতো ছুটে এসেছে। আরিয়ান হন্তদন্ত হয়ে আমাদের দিকে এগিয়ে এসে আমার হাতটা শক্ত করে ধরলো। মেহেজাবিন, মা, তোমরা ঠিক আছো তো? বাসায় নাকি কি ঝামেলা হয়েছে? কি হচ্ছে এখানে? আমি আরিয়ানের চোখের দিকে তাকালাম। ওনার সে ব্যাকুলতার ভালোবাসা আমার সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর করে দিল। মা এগিয়ে এসে আরিয়ানের মাথায় হাত রেখে বললেন, আমরা ঠিক আছি বাবা, সব ঝড় কেটে গেছে। তোর বউ আজ একাই সব অন্যায় আর অহংকার গুড়িয়ে দিয়েছে।
সুরাইয়া বেগমের দিকে তাকালো, তারপর পুরো ঘটনাটা সংক্ষেপে শুনে আমার দিকে এক গভীর শ্রদ্ধার দৃষ্টিতে তাকালো। ও আমার কাঁধ জড়িয়ে ধরে বলল, আমি জানতাম মেহজাবিন, তুমি শুধু একজন ভালো মেয়ে বা স্ত্রী নও, তুমি একজন অসাধারণ ডাক্তার। সুরাইয়া বেগমের অনাগত সন্তানের দায়িত্ব নেওয়ার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো তাতে আমি তোমার পাশে আছি। আমাদের হাসপাতালেই ওনার সব টেক কেয়ার হবে। মা আমাদের দুজনের দিকে তাকিয়ে এক চিলতে হাসলেন। সেই হাসিতে ছিল দীর্ঘ 6 বছরের গ্লানি থেকে মুক্তির এক পরম তৃপ্তি। আমরা সবাই মিলে এবার আমাদের ফ্ল্যাটের দিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমে এসে আমি বারান্দায় দরজাটা খুলে দিলাম। বিকেলে ম্লান আলো মুছে গিয়ে রাতের প্রথম তারাটা ফুটছিল। জাহিদ রহমান আর সুরাইয়া বেগম ভেবেছিলেন এক ছাদের নিচে লোভ আর জালিয়াতির নতুন সংসার পাতবেন, কিন্তু প্রকৃতির নিয়মে আজ তারা দুজনেই সেই ছাদের বাইরে, যার যার কর্মের ফল ভোগ করতে হয় একা। আর আমরা মা মেয়ে আর জামাই এক ছাদের নিচে এক নতুন এক কলঙ্ক মুক্ত জীবনের দিকে ডানা মেললাম।